রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। অনুষ্ঠানে আছি আজকে এই মুহূর্তে। সারা পশ্চিমবঙ্গে যেমন দ্বিতীয় দফায় ভোট প্রায় শেষ পর্যায়ে, ঠিক তেমনি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন দুর্গাপুর পশ্চিম অর্থাৎ পশ্চিম বর্ধমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, সর্বোপরি ভারতীয় জনতা পার্টির হয়ে প্রতিনিধিত্ব করছেন। গতবারে তিনি বিজয়ী প্রার্থী ছিলেন এই কেন্দ্রেরই, শ্রী লক্ষণ ঘড়ুই। লক্ষণ ঘড়ুই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, নমস্কার, ভালো থাকবেন। নমস্কার। লক্ষণদা, আমার একদম শুরুতেই যেটা মনে হচ্ছে আপনাকে দিয়ে শুরু করা যায় যে আজকে সারাদিনটা কাটালেন কি করে? আজকে সারাদিনটা মূলত সারা বাংলার যে ভোট যুদ্ধ চলছে কয়েকটি জেলাতে দ্বিতীয় দফায়, সেই দ্বিতীয় দফার টিভির খবর চোখ রেখেছিলাম। সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব ছিল, আমার গলসি বিধানসভার আমি ইনচার্জ ছিলাম এই নির্বাচনের পর। সেখানে আমার দায়িত্ব যদি ছিল প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, কি সুবিধা কি অসুবিধা এবং খবর রাখছিলাম। অর্থাৎ সারাদিন আজকে মোটামুটি টিভির পর্দা দিয়েছিলাম এবং সঙ্গে সঙ্গে আমার যে দায়িত্ব ছিল গলসি, সেই গলসি বিধানসভা বিদবিহার, বনকাটি, গলসি, চাকতাতুল, ডন্ডিয়া, কাঁকসা, যে বিভিন্ন 15টি অঞ্চল আছে, সেই অঞ্চলগুলিতে আমি খোঁজ খবর দেখছিলাম। তাদের দেখলাম যে সুন্দরভাবে ভোট পড়ছে, মানুষের জনরোষ প্রতিফলিত হচ্ছে এবং লম্বা লাইন দাঁড়িয়ে আছে। আমি এটাই সকাল থেকে এটাই লক্ষ্য করছিলাম এবং সেভাবেই এগোচ্ছি আর কি। বাহ, এটা একটা ভালো দিক। আমি বলছি, প্রথম দফায় আপনার নিজের ভোট, দ্বিতীয় দফায় আপনি একটা জায়গার পর্যবেক্ষক দলের হয়ে, এই যে দুটো পার্থক্য, এই পার্থক্যটাকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন বা কি দেখলেন সত্যিকারের, যে প্রথম পর্যায়ে যা হলো না তা দ্বিতীয় পর্যায়ে হলো, বা দ্বিতীয় পর্যায়ে যা হলো তা প্রথম পর্যায়ে হলো না? মোটামুটি ভাবে প্রায় একই আছে বলতে পারি। কারণ প্রথম পর্যায়ে আমার যে কেন্দ্র ছিল 23 তারিখে ভোট হয়েছে, আমি সারা দুর্গাপুরে প্রায় ধরুন 1 মাস কাছাকাছি প্রায় প্রচার করেছি, পায়ে হেঁটে প্রচার করেছি। আমি তো গাড়ি চাপিনি, এবারে আমি 21-এ করেছিলাম। মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ, অর্থাৎ কর্পোরেশন 17 সালে ভোট হওয়ার পর ভোট না হওয়া, এলাকায় গেছি, মানুষের কোথায় জলের সমস্যা, কোথায় কাজের সমস্যা, কোথায় আমাদের উন্নয়নের সমস্যা, এই ধরনের মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছেন, মানুষ বলেছেন। তো ভোটের দিন দেখলাম স্বতঃস্ফূর্ত মানুষের ভোটদান, তারা অংশগ্রহণ করেছেন। আর আমি খুব আশাবাদী যে মানুষ ভোট দিয়েছে, হাতে করে শিল্পাঞ্চে মানুষ যেন নাবিশ্বাস ফেলছিল। তার কারণ বেশ কয়েক বছর ধরে দুর্গাপুরে অশান্তি বাতাবরণ তৈরি হয়েছে, ভোটকে কেন্দ্র করে অশান্তি হয়েছে, রক্তক্ষয় হয়েছে, ভোট দিতে পারেনি, নিজের ভোট তারা গেছে কেন্দ্রে ফিরে আসতে হয়েছে এবং কী বলবো, রিগিং সন্ত্রাস হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে ভোট মানুষ দিতে পেরেছে, আমি তারপরে গেছি, ঘুরেছি, অত্যন্ত মানুষ খুশি। অর্থাৎ ভাবলে অবাক হয়ে যাবেন, প্রথম থেকেই এত লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো বিরক্তি নেই, ভোটটা দিতে হবে। এই গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসব সামিল হয়েছেন, আমি কৃতজ্ঞ এবং আমি আশাবাদী অত খুব ভালো ফল হয়েছে। সঙ্গে সঙ্গে আজকে যে ভোট গ্রামীণ অঞ্চলে, অর্থাৎ গলসি গ্রামীণ অঞ্চল, সেই গ্রামীণ অঞ্চলেও মানুষ সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কোথাও করে সেরকম কোনো ডিস্টার্ব নেই। শুধুমাত্র বিদবিহারে ঘটনা ঘটেছে এবং গলসি সামান্য একটা জায়গায় ছোটো ঘটনা ঘটেছিল, সমস্ত পুলিশ এটা টেক আপ করেছে। তারপরে মানুষ সুন্দরভাবে ভোট দিচ্ছে। অর্থাৎ গ্রামের শহর যেটা একটা তালবন্ধন দেখা যাচ্ছে, স্বতঃস্ফূর্ত মানুষের মনোভাব। এবং যারা বাইরে ছিলেন, কাজের এদিকে দিল্লি ছিলেন, কেউ বাইরে ছিলেন, তারাও ফিরে এসছেন। অর্থাৎ ভোটটা যেন একটা মানুষের উৎসবে দাঁড়িয়েছে, উৎসবের কেন্দ্র এটা, কিন্তু এত ছিল না, সেটা মানুষ ফিরে পেয়েছে। সব মানুষ খুশি, আমরাও খুশি। মানুষ ঠিক করবে আগামী দিনে কী হবে না হবে। তখন আপনার এবারের নির্বাচনে মোটামুটি দেখা যাচ্ছে যে যা ভোটার ছিল, অর্থাৎ 2,38,678 ভোট পড়েছে আপনার 2,15,472, মানে প্রায় আপনার 23,000 ভোট পড়েনি। কিন্তু ঠিক আছে, একদিকে 23,000 ভোট পড়লো না, অন্যদিকে এসআইআরে একটা বড় সংখ্যার মানুষ বাদ চলে গেল।
এই দুটোকে কিভাবে দেখছেন বা কিভাবে মেলাতে পারবেন? দেখুন, এশিয়ার ক্ষেত্রে সমস্যা একটা হয়েছেই। সমস্যা বলতে বলতে আমি যেখানে দেখলাম বেশ কিছু মানুষের নাম বাদ পড়ে গেছে, যারা বৈধ ভোটার তাদের নামও বাদ চলে গেছে। কেন গেল তার কারণটা দেখেছি। একদম প্রথম এটা কি মানে একেবারেই কমিশনের একটা চক্রান্ত? একদম, আমি এটাই বলতে চাইছি যে ভোট যারা মানে এশিয়ার কাজ পরিচালনা করছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে যেভাবে বিরোধিতা করেছেন, এবং বিরোধিতা শুধু নয় অসহযোগিতা করেছেন, তার ফলে একটা বড় অংশের ক্যাডাররা এখানে যুক্ত ছিল। তাই নামে স্পেলিং ভুল করে দেওয়া, মিস্টেক করা, কম্পিউটার নাম তোলার ক্ষেত্রের বিষয় হোক, বিভিন্নভাবে চিঠি করে হ্যারাসমেন্ট করা, তাই কিন্তু বেশ কিছু মানুষের নাম বাদ গেছে আমি দেখেছি। সেটা যেন একটা ঘটনা ঘটেছে। এবং সঙ্গে সঙ্গে যে ভোট হয়ে গেল, সেই ভোটে অনেক ক্ষেত্রে অনেকেও আসতে পারেনি। আমি দেখি আমার ট্রেনে ফোন করেছে, বাইরে থাকেন, পরিযায়ী সঙ্গে কাজ করছেন বাইরে, তারাও লক্ষণদা ট্রেন পাচ্ছি না, ট্রেনের ব্যবস্থা করে দিন, টিকিটের ব্যবস্থা করে দিন, আমরা সেটা করতেও পারিনি, এরকম লোকও আছে। আবার কিছু জন অসুস্থ আছে, যেমন বাড়িতে ভোট নিতে দেওয়া হয়েছিল, 90 বছরের পরে ভোট নেওয়া হয়েছে, কিন্তু অনেক অসুস্থ, তারাও কিন্তু ভোট দিতে আসেনি। শারীরিকভাবে এই ঘটনা ঘটেছে, কিন্তু মোটের উপরে প্রায় 90% উপরে মানুষ ভোট দিয়েছে। আর এটা কিন্তু বড় জয় মনে করি। এই কারণেই আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি যে এই ধরনের 90%, 92% পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। তাই স্বাভাবিক দেখতে গেলে এটা অত্যন্ত সুখময় মনে করি। না, কিন্তু এই যত নাম বাদ গেল, আমাদের প্রায় 1 কোটি লোকের নাম সারা রাজ্য থেকে বাদ গেল, এই পার্সেন্টেজটা করলে প্রায় ধরুন 11 সামথিং, মানে 11% মতো বাদ যায়। এবার আমাদের গতবারে যে ভোট ছিল তার সাথে যদি আমি 11% ধরি, এবার যদি তুলনামূলক আপনার এলাকায় ধরি, তাহলে কিন্তু 3% কম ভোট পড়লে বড়। তবু এই যে রেকর্ড ভোট বলছেন, সংখ্যাটা তো কমে এসছে, ফলে ভোটটা বেড়েছে। মূল বিষয়টা তো এটা। তো এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে যাদের নাম বাদ গেল, আপনি বলছেন আপনার পরিচিত প্রচুর মানুষ আপনি দেখলেন তাদের নাম বাদ গেল, তারা কিন্তু অরিজিনাল, আপনি বলছেন মানে জেনুইন ভোটার। এর মধ্যে কি মুসলিম সম্প্রদায়ের লোকজন আছে? সবাই না, এরকম শুধু নেই, মুসলিম আছে, হিন্দু আছে, মুসলিম আছে। আচ্ছা, তাহলে এই যে বিজেপি প্রথম থেকে বলছিল যে আমরা রোহিঙ্গাকে থাকতে দেবো না, বাংলাদেশিদের থাকতে দেবো না, এই জাল ভোট আমরা তাড়াবো, তো তাড়াতে গিয়ে তাহলে কি মানে অনেকটা নিজেদের পায়ে কুড়ুল মারার মতোই হলো? কেননা অনেক হিন্দু ভোটও তো বাদ চলে গেল, বাদ গেছে। কিন্তু এখন আবার বলেছি যে এই যারা বাদ গেছে সাময়িক আছে, এটা কিন্তু টাইমটা কম পাওয়া গেল। কেস হয়েছে সুপ্রিম কোর্ট, জানেন আমরা, কেসের মাধ্যমে আজকে জজরা এখানে তা তদারকি করেছেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত সেটা করতে পারেনি, শেষ করতে পারেনি। অনেক ভোট হিন্দু ভোটার নাম বাদ গেলেও আমরা বলেছি পরবর্তীকালে যখন সামনে এই ভোটের পর আবার সেই সুযোগ আসবে, সেই সমস্ত নামও তোলা হবে। অ্যাকচুয়ালি যারা অবৈধ ভোটার তারা তো বাদ গেছেই, এখন যে হিন্দু যে ভোট, সেই ভোটারের মেজরিটি পার্সেন্ট কিন্তু অনেক ভোট কিন্তু নামটা তুলতে পারেনি, সেটা কিন্তু পরবর্তীকালে নাম তোলার ব্যবস্থা হবে। নির্বাচন কমিশন বলে যদি কোনো মুসলিম ভোটার এইরকম আপনার থেকে থাকে, ভারতীয় যদি হয়, যদি ভারতীয় মুসলিম হয়, তার যদি এখানকার বসবাসকারী হয়, তার রোহিঙ্গা যদি না হয়, তার বাংলাদেশি না হয়, তার ভারতীয় নাগরিক যদি হয়, অবস্থা নাম উঠবে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক কারণে, এমন অনেক কারণে তৃণমূলের কারণেই কিন্তু যে ক্যাডার তারা কাজটা করেছে। এখন কি আফসোস হয় যে এই এসআইআরটা আরেকটু সময় নিয়ে করলে ভালো হতো? অবশ্যই একটা সময় পাগলে ভালো হতো, কারণ অনেক নাম যে বাদ গেল, তারা অসময়ের মধ্যে আছে। আমি আপনাকে আরেকটা পরিসংখ্যান আপনি নিজেই দেখেছেন, বললে এক্ষুনি চমকে উঠবেন যে হ্যাঁ সত্যিই তো, এটা গতকাল দেখেছি যে ট্রাইব্যুনালে কালকে প্রায় 1000 মানুষের নাম নতুন করে এসছে যারা দ্বিতীয় দফায় ভোট দিতে পারবেন। বাদ গেছেন সেখানে মাত্র 6 জন। অর্থাৎ আমি যদি 1500-এর মধ্যে মাত্র 6 জনকে বাদ দিতে পারি, তাহলে 27 লক্ষর মধ্যে কত লক্ষ লোক জেনুইন ভোটার, তাদের বাদ দিয়ে দেওয়া হলো। এবং এটা এই যে বিজেপি প্রথম থেকেই যে যুদ্ধ করলো, এই যুদ্ধে আপনিও তো একজন অংশীদার ছিলেন। এখন খুব ভোট দেওয়ার শেষে গিয়ে এই দ্বিতীয় দিনের পরে গিয়ে কিছুটা কি হতাশ মনে হয় নিজেদের, যে এখন এসআইআরটা না করলেই হতো বা পরে করলে? এসআইআর অত্যন্ত প্রয়োজন ছিল। প্রয়োজন এই কারণেই ছিল, আমি দেখেছেন আমি আমার কেন্দ্রে বলছি প্রায় 13,000 নাম আছে যারা তাদের মারা গেছে, তাদের নাম ছিল প্রায় 13-14 হাজার নাম ছিল, এতে কোনো টেস্টই পাওয়া যাচ্ছিল না। এই ধরনের যে আমার ভোটার যারা ভোট দিয়ে দিচ্ছিল, এটা ঠিক ছিল না, এসে প্রয়োজন ছিল। কিন্তু একটা সময় পেরে বলে যারা পারলেন না ভোট দিতে বা যারা বাদ পড়ে গেল, এক্ষেত্রে আমার ক্ষেত্রে খারাপ লেগেছে। গেছি দাদা, আমি এত 2002 সালে নাম ছিল, আমার এত ভোট দিয়েছি, আমার অনেক সমর্থকও থাকতে পারে, অবশ্যই 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 ছিল, আছে। আমি আমার বুথ সভাপতি বলছি, আমার বুথ প্রেসিডেন্ট বাড়ি গেছে কাঁদছে, দাদা আমার নামটা বাদ চলে গেছে। তাই বোঝাইছি আমি, চলুন ঠিক আছে, এটা একটা বড় বিষয় আছে, একটা কিছু বড় কিছু করতে ছোট কিছু সমস্যা থাকেই, ছোটখাটো ত্রুটি হয়েছে গেছে, তো সেটাকে আগামী দিনে তার সংসদের ব্যবস্থা নিশ্চয়ই এটা করা হবে। তখন আপনি 5 বছর ক্ষমতায় থাকার পর
একটা ছবিতে খুব ভাইরাল হয়েছিল আপনাকে নিয়ে, দেখা যাচ্ছিল যে আপনি একজন মানুষের বাড়িতে নিজে জল বয়ে নিয়ে যাচ্ছেন, জলের বালতিতে অনেকগুলো বোতল সহ। এটা আমার দেখা ছবি। তো 5 বছর কাজ করার পর এটা করতে হলো ভোটে জেতার জন্য? দাদা, বিষয়টা বুঝতে হবে ওনাকে যে দুর্গাপুরে 4 বছর কর্পোরেশনে ভোট হয়নি। আমি যখনই প্রচারে গেছি, 21 সালে প্রচারে গেছিলাম, একটাই ছিল সমস্যা, জল। শুধু এখানে নয়, আপনি জানেন, তো আপনি গোটা জেলা থাকেন, সারা জেলা জুড়ে। আমি যখন জেলা সভাপতি ছিলাম, সে বারাবণী বলুন, সে আসানসোল বলুন, রানীগঞ্জ বলুন, সর্বত্র জলের সমস্যা। কিন্তু জল মিশনের নামে যে মোদী টাকা পাঠিয়েছেন, তা সে কাজটা এখন পর্যন্ত করেনি। দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি, আর ভোট নেওয়ার ফলে বিস্তীর্ণ জায়গাতে জল নেই। যখন আমি গেছি, জল নেই। আমার শ্যামপুর একে মনে আছে, শ্যামপুর, কুড়ুলেডাঙ্গা, আমরাই, গোপাল মাঠ, বিস্তীর্ণ জল নেই। আমি একের পরে মেয়রকে চিঠি দিয়েছি জলের ব্যবস্থা করার জন্য। রিকোয়েস্ট দিতে আমাকে 50 ফুট পাইপ দিলেই আমাদের এলাকাটা চলে যাবে, বা একটা 100 লাইন দাঁড়িয়ে আছে, আর একটা পাইপ জুড়ে দিলে পরই আর সবাই যেতে পারে। কিন্তু কোনো কর্পোরেশন বা এডিডিএ বা এই সরকার কোনোভাবেই কোনো কাজে মন দেয়নি তারা। আর না দেওয়ার ফলে কিন্তু বিস্তীর্ণভাবে সারা দুর্গাপুরে হাহাকার জলের উপর চলছে। তো আমি গেলাম দেখানোর জন্যে, মানুষকে সামনে রাখার জন্যে। জলটা বড় পরিবেশে নয়, ওই জলটা তুলে পরে দেখানো হলো যে একজন মহিলা বৃদ্ধা, সে কোথার থেকে জল বয়ে নিয়ে আসছে, ঘন্টা পর দাঁড়িয়ে আছে। সেটা যদি সংস্কার না হয়, আগামী যদি এই কাজ করতে না পারি, তাহলে আমরা কিসের তৈরি করছি? না, ভোট ঘোষণার আগে এই কাজ কি আপনি কখনো করেছেন? আমি অবশ্যই, আমি ওইভাবে জল তুলে আনিনি, কিন্তু জলকে দেওয়ার জন্য, পাইপকে সামনে পাইপ নেওয়ার জন্য, বা জল কল লাগানোর জন্য সেখানে লাইভ করেছি, চিঠি করেছি, দরজায় গেছি মেয়রের, কিন্তু সেটা কোনোভাবে কাজটা হয়নি। আচ্ছা, আপনার বিরুদ্ধে বিরোধীদের আর একটা বড় অভিযোগ যে আপনি 5 বছরে যে এমএলএ ফান্ডের টাকা তার প্রপার ইউটিলাইজ করতে পারলেন না। এটা কেন? একমাত্র বিধায়ক আমি, জান না হয়তো আপনি, একমাত্র পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক আমি, যে আমার 3,30,00,000 টাকা একমাত্র খরচা আমিই করতে পেরেছি, কেউ করতে পারেনি। তার কি ইউসি দিয়েছেন? হ্যাঁ, পড়তে দিয়েছি আমি পেপার, আমার যে ম্যানিফেস্টো ছাপিয়ে পড়ে দিয়েছি কোথায় কি কাজ করেছি না করেছি। 3 কোটি টাকা আমরা পাই 5 বছরে। 2 বছর পার হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় 10 লাখ টাকা বাড়িয়েছিলেন, 3,30,00,000 টাকা। তাহলে বিধায়ক, মানে বিরোধীরা বলছেন কেন যে বিধায়ক কোনো কাজই করেননি 5 বছরে? দেখুন, এদের কাজ কি, তৃণমূলের কাজই তাই, কালচারই তাই। ওরা করবেও না, করতে দেবেও না, জানেও না, খবর রাখে না। আমি যখন ডিএমকে ফোন করলাম, আমি যখন 2 বছরে কাজ করি, তখন বেরোনো হয়েছিল যে পেপার বার করানো হয়েছিল বর্তমানে, বা এই সময় দেওয়া হয়েছিল যে বিধায়ক লক্ষণ ঘড়ি সব থেকে কম কাজ করেছে, 20% কাজ করেছেন, করতে পারেননি। আমি এই কাজ শেষ হওয়া, যে ভোটের ঠিক 7 দিন আগে বা ভোট চলাকালীন বললাম যে কই এইবার তো 5 বছর অতিক্রান্ত হওয়ার পর কারণ বার করলেন না, কে কত কাজ করেছে? উনি বললেন না, আর বার করা সম্ভব না, কারণ একমাত্র এই জেলাতে আমি এই সমস্ত কাজটা করতে পেরেছি, অন্য করতে পারেনি কেউ। দুজনে মন্ত্রী আছেন, একজন জেলা সভাপতি আছেন, মেয়র আছেন, আপনার আরো 2 বিধায়ক আছেন। হ্যাঁ আছেন, বলছি যে আমি হয়তো করতে পেরেছি, তাকে বেরো না কেন? আর বার করা হয়নি। 3,30,00,000 মধ্যে 3,79,786 টাকা প্রায় সম্পূর্ণ কাজ আমি শেষ করতে পেরেছি, আমার কাছে গর্ব। তখন এই যে দ্বিতীয় পর্যায়ের ভোট হয়ে গেল, এই ভোটের পরে যখন গণনা হবে, তখন গণনাতে রাজ্যব্যাপী আপনার নিজের, আপনি একজন বিজেপির অনেক দিনের, আমি দেখেছি রাজ্য স্তরের বিভিন্ন, মানে একেবারেই নেতৃত্বে থাকা মানুষ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার নিজের কি ধারণা 294টার মধ্যে কত আসন বিজেপি পেতে পারে? এবারে যে নির্বাচন, মানুষের যে 15 বছরে মানে তৃণমূলের যে উপরে যে মানুষ অত্যাচার, বা শিল্পায়নের অবস্থা, বেকারত্ব, শিক্ষকের চাকরি চলে যাওয়া, কৃষকের ফসলের দাম না পাওয়া, সারা বাংলা জুড়ে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সন্ত্রাস, খুন, ধর্ষণ যে তৈরি হয়েছে, মানুষ এই যে ভোট দিতে পেরেছে, এবং সুষ্ঠু ভোট যে হচ্ছে, কোথায় যে ঠেকবে রেজাল্ট এ কেউ জানে না, কারণ বলার ক্ষমতাও নেই। মানে মানুষ এতটাই বিরক্ত, এতটাই ক্ষোভ, কোন সিট জিতবে আর কোন সিট হারবে এ বলার ক্ষমতা কারো নেই। কিন্তু আমি মনে করি এবারে বিজেপি জিতবে, 100% জিতবে। আমি বলছি যে কোথায় দাঁড়াবে যে পড়ে, এটা বলা খুব কঠিন কাজ। আমি একটু মনে করতে পারি, আমার যেটুকু মনে হয়েছে, বা আমি যেটুকু বিজেপির একজন লিডার হিসেবে যেটুকু দেখেছি, বা আমি সারা বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরেছি, আমি রাজ্য সম্পাদক ছিলাম, আমি বিধায়ক আছি, তো মোটামুটি আমি বলতে পারি 170+ আমার দৃষ্টিভঙ্গিতে এটা হবেই। এটা কোথায় ঠেকবে এই বলা করার ক্ষমতা কারণ নেই। পশ্চিম বর্ধমানে কি হবে? 9টা আসনে 9-0 নিশ্চিতভাবে, একদম 9-0। দুর্গাপুরে মানুষ, আসানসোলে মানুষ, শিল্পাঞ্চলে মানুষ, যেভাবে কয়লা, বালি, লোহা চলেছে, এবং যেভাবে শিল্পায়ন একের পর কারখানা বন্ধ হয়েছে, দুর্গাপুরে 4 বছর ভোট হয়নি,
আসানসোলে পরে ভোট অনেক পরে ভোট হয়েছে। কিন্তু বিজেপিকে শিল্পাঞ্চলের মানুষ কেন ভোট দেবে? কেননা দুর্গাপুরের কথাই যদি আমি বলি, বলুন। দুর্গাপুরে এমএমসির মতো একটা কারখানা বন্ধ হয়ে পড়ে আছে, কেন্দ্রীয় সরকার কখনো খোলা বা তার নিয়ে প্রস্তাব হয়নি। আজকে ফার্টিলাইজারের ক্ষেত্রে দুর্গাপুর ফার্টিলাইজার চালু হলো না, কিন্তু সিন্ধুতে ফার্টিলাইজার বিজেপি ক্ষমতায় এসে বিহারে চালু করে দিল, ফলে কয়লা খনিগুলো তো বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। তাহলে শিল্পাঞ্চলের মানুষ এবং এই যে শ্রমিকদের যে অধিকার কেড়ে নেওয়া, 4টে শ্রমিক কোড তৈরি করে দেওয়া 40টা বা 42টা থেকে কমিয়ে, এই জায়গাগুলো থেকে কেন মানুষ আপনাদের ভোট দেবে? আপনি আমাকে বলুন, দুর্গাপুরে আমি একটা উদাহরণ দিই আমাকে, কেন ভালো ভোট দেবে। হ্যাঁ। দুর্গাপুরে আমাদের মায়াবাজার রেল ব্রিজ আছে। সেই মায়াবাজার রেল ব্রিজটা এলাকা মানুষের দাবি ছিল যে লক্ষণদা আপনি জিতে যদি আসেন আমাদের ব্রিজটা করে দিতে হবে। তার কারণ ওই এলাকায় প্রায় 50,000 মানুষ প্রতিদিন পেরিয়ে আসে, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। সেই ছাত্র স্কুল হোক, হসপিটাল হোক, কর্মসংস্থানের কারণে হোক, সিটি সেন্টারে বিভিন্ন অফিসে আসার জন্য হোক, দাঁড়িয়ে থাকা হতো। তো সেই কাজটা আমরা চিঠি করে রেলমন্ত্রীকে, আলো আলী এবং আমি চিঠি করে সেই কাজটাকে প্রায় 2.5 বছর আগে স্যাংশন হয়ে গেছে। আজ হচ্ছে ব্রিজটা হয়নি। একটা স্যাংশন চেষ্টা করেছিলাম, দুটো হয়ে গেছে, পানাগড় এবং হচ্ছে মায়াবাজার। কেন হয়নি? কারণ জমিটা রাজ্য সরকারের। মমতা ব্যানার্জি প্রথম বললেন যে আমার পয়সা নেই, আবার চিঠি করলাম, রেলমন্ত্রী ঘোষণা করলাম 100% পয়সা আমরা দিয়ে দেবো। তারপর 2.5 বছর পরও আজ কাজটা হয়নি কেন? তার কারণ জমি জট। এই সরকার নিয়ে 2.5 বছরে আপনারা কোনো আন্দোলন করে মানুষকে জানিয়েছিলেন? একবার নয়, কয়েকবার করেছি। আচ্ছা, আমি মায়াবাজার রেল ব্রিজে মানুষের কাছে কয়েকবার 10 বার প্রোগ্রাম করেছি, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছে। আজ পর্যন্ত কাজটা হলো না, কারণ এখানে সরকার চায় না কোনো উন্নয়নটা হোক। আজকে আমি বলছি আপনাকে, ফার্টিলাইজার কারখানা যখন বাজপেয়ী গভর্নমেন্টে ছিলেন, আমাদের অনন্ত কুমার গীতে যিনি ছিলেন মন্ত্রী ছিলেন, তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু এখানে এডিডিএ বা এখানে কর্পোরেশন, লোকাল প্রশাসন তারা এগিয়ে আসেনি। রাজ্য সরকার কখনো এগিয়ে না আসে, তাহলে আপনি কি কাজটা কি করবেন? আপনারা সরকারে এলে এই কাজগুলো করা সম্ভব হবে? অবশ্যই হবে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদীজি আমার দুর্গাপুরে এসেছিলেন, আমাদের অর্থমন্ত্রী ঘোষণা করেছেন দুর্গাপুরকে ইন্ডাস্ট্রি হাব বানাবেন। আজকে যে করিডোর, ইন্ডাস্ট্রি করিডোর হয়ে তৈরি আছেই, অলরেডি ইন্ডাস্ট্রি আছে, কিন্তু আজকে আছে তো, আজকে বলুন আজকে কেমিক্যালস আমার কারখানা আজ বন্ধ হয়ে গেল প্রায়। আজকে ডিফেন্স কারখানা বন্ধের মুখে, ব্রিজ তো বন্ধ আছে, বলেন এমএমসি বলুন, ব্রিজ বলুন, বলুন। কেন্দ্রীয় সরকার বলছে ব্যবসা করা আমার কাজ নয়, হ্যাঁ, শিল্প করা আমার কাজ নয়। আরে অবশ্যই কাজ, অনেক সরকার কাজ নয়, ফলে যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। না, সরকার তো কাজ অবশ্যই নয়, কিন্তু সরকার সহযোগিতা করবে, সহযোগিতা জমি ব্যবস্থা করে দেবে, লাইনে জলের ব্যবস্থা করে দেবে, রোড বানিয়ে দেবে, ইলেকট্রিক ব্যবস্থা করে দেবে, এনওসি দেবে, সবাই অন্য ব্যবস্থা করবে। সেটা করছে কি গভর্নমেন্ট? এগিয়ে এসছে কি? এই সরকার যদি এগিয়ে না আসে, আজকে কোনো শিল্প 1,000 কোটি টাকা ফাঁসাবে এখানে। তো তাকে যদি বলা হয়, এখানকার যে নীতি, জমি নীতি নিয়ে এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে আপনি যান বসে ফাইসলা করে জমিটা, সম্ভব? সরকারের কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেওয়া, তাদের রাস্তা বানিয়ে দেওয়া, রোড বানিয়ে দেওয়া, ইলেকট্রিসিটি লাগিয়ে দেওয়া, জলের ব্যবস্থা করে দেওয়া, তবে আসবে। তো এই সরকার কোনোভাবে এগিয়ে আসছে না বলেই কোন ইন্ডাস্ট্রি আসছে না, ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা, আপনাদের এরকম কোনো টার্গেট ডেট বা টার্গেট পয়েন্ট কোথাও আছে কিনা, যেহেতু এবারে সরকারে আসার ক্ষমতা আর সম্ভাবনা বেশি, আপনাদের দাবি, সেই জায়গায় দাঁড়িয়ে যে আমরা এই কাজগুলো করব, যেখানে এই ইন্ডাস্ট্রিগুলো, মানে আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের কথা বলছি, সেই জায়গাতে কোনো ডিপিআর তৈরি করে রাখা বা আগে থেকে ভেবে রাখা, এরকম কোনো ভাবনা চিন্তা কি আপনারা করে রাখছেন? ইতিমধ্যে আমরা বলি, দেখুন কেন্দ্র সরকার আমাদের ডিবিসি 10,000 মেগা বিদ্যুৎ প্রথমত ডিবিসিতে 9,000 কোটি টাকা দিয়েছে। সেই 9,000 কোটি টাকার ফলে কিন্তু বিরাট বড় একটা কিন্তু কাজের সুযোগ চলে এসেছে, তার কাজ তৈরি হচ্ছে। ঠিক একইভাবে ডিএসপি ক্ষেত্রেও একটা মডারাইজেশন হবে। তো এরকম কারখানা, ডিবিসি বা ডিএসপি, এসপি তো আছেই, তার সঙ্গে ছোট ছোট কারখানা অনেক জমি নিয়ে পড়ে আছে, অনেক জমি একই পড়ে আছে, আজ কাজ হচ্ছে না। কারণ কি? এখানে সরকার এগিয়ে আসেনি। তো এই ধরনের যে যারা ইন্ডাস্ট্রি মালিক যারা আছেন, জমি কিনে রেখেছেন, তারা ইনভেস্ট করতে চাইছেন, কিন্তু এই সরকার উদাসীনতার ফলে বা সরকারের সিন্ডিকেটের ফলে বা সরকার মানে যখনই কোচ করতে আসছে, এগুলোতে আমার কাছে বালি নাও, আমার কাছে ইন নাও, আমার এত পার্সেন্টেজ পয়সা দাও, এই যে কাউন্সিলর নেতারা বসে আছেন বলি এই কাজটা হচ্ছে না। আমরা যখন ক্ষমতা আসবো, তার পুরোপুরি এখানে ইন্ডাস্ট্রি যারা ক্ষমতা এলে এই সিন্ডিকেট গুলো তো আবার আপনাদের দিকে চলে যাবে, অসম্ভব। এই সিপিএম এর সিন্ডিকেট তো ভুলে যায়, তৃণমূলের সিন্ডিকেট বিজেপিতেই যাবে। দেখুন আজকে অনেক রাজ্যে এসছে, উড়িষ্যা ছিল গভর্নমেন্ট এসছে বিজেপি, বলুন কি এগুচ্ছে কেন কাজ? তো কাজকে মানসিকতা চাই, সরকারের মানসিকতা দরকার, এবং যারা থাকবে রাজ্য কেন্দ্রে এই যে যৌথ যে প্রয়াস যদি না থাকে, সে কাজটা হওয়া সম্ভব নয়। সেজন্য আমরা যদি এখানে ক্ষমতা আসছি, আর সঙ্গে সঙ্গে যারা ইন্ডাস্ট্রি আছেন, যারা শিল্পপতি আছেন, তাদের কাছে বসা, বৈঠক করা, সমস্যা কি আছে আলোচনা করা, সেগুলো সমাধান করা, এই কাজ আমরা করবো।
দুর্গাপুরে ইন্ডাস্ট্রি জোন যে বানানো বলেছেন, ইন্ডাস্ট্রি হাব, অনেক অনুসারী শিল্প হবে, নতুন শিল্প আসবে, পুরো শিল্প খুলবে, আর এটা আমরা করে দেখাবো। তার জন্য একটু ওয়েট করুন, বুঝতে হবে আমরা কিভাবে এগোচ্ছি পথে। এখন আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ যিনি চেয়ারম্যান, তিনি তো দুর্গাপুরের মানুষ, তিনি ভোটেও দাঁড়িয়েছেন। তো এই যে মানে আসানসোলের মানুষদের একটা বড় অভিযোগ হচ্ছে, তিনি এখানে চেয়ারম্যান হওয়ার পরে আসানসোলের উন্নয়ন বন্ধ করে দিয়েছেন, সেই টাকাটা দুর্গাপুরে ঢালছেন। এটা কি সত্যি? আমার তো কথা মনে হয়নি। দুর্গাপুরে খাটালগুলোর কিছু উন্নতি হয়েছে? দুর্গাপুরে আমি বলছি আপনাকে, দুর্গাপুরে আমি বলছি না, যে কোনো প্রান্তে কান পাতুন, দুর্গাপুরে ওনার যে হোটেল আছে, বিধাননগর হোটেল বা সিটিজেন হোটেল, সেই হোটেলে রাস্তা হয়েছে, সেই হোটেলে ফোয়ারা হয়েছে, সেই হোটেলে কিছু জমি হস্তান্তর করেছেন, কিছু প্লট উনি কিনেছেন, কিছু হসপিটাল বানিয়েছেন। তো ওনার হোটেল, হসপিটাল, রোড এটুকু হয়েছে, অসাধারণ কোনো জায়গা নেই। কিন্তু আপনি আপনারা সরকারে এলে এই যে জমি কেনা বা এইসব কেলেঙ্কারি তদন্ত করবেন? 100বার করবো। পুরোপুরি আমি মিটিং এর মধ্যে বলেছি, ভাষণে বলেছি, যারা এই ধরনের দুর্গাপুরকে পুরো টাকা তছনছ করেছে, যে একজন টিউশনি মাস্টার থেকে আজ 2000 কোটি টাকা মালিক হয়ে গেলেন, একজন কয়লা চোর, তিনি আজকে একের পর হোটেল বানিয়ে যাচ্ছেন বা একের তিনি ব্যবসা করছেন, এ করতে পয়সা এলো, এর মূল উৎস কি, তা তদন্ত পুরোপুরি হবে। এবং আমি বলছি কবিবাবু, সেই রিপোর্ট প্রকাশ হবে তো, কারণ এর আগে সিবিআই, ইডি তো প্রচুর কয়লা নিয়ে বা অন্য কেসগুলো নিয়ে করলো পশ্চিমবঙ্গে। এখানে সরকার হলো না। আমি মনে আছে, আমি যখন খেয়াল করে দেখুন, আমি যখন জেলা সভাপতি ছিলাম, আমি বাবুল সুপ্রি, আমি একটা ওই আমাদের কি বলবো ওটা জায়গাটা আমি ভুলে যাচ্ছি, আমি আমাদের ব্রিজ থেকে বাঁদিঘাটা গ্রামে চলে যাচ্ছিলাম, জঙ্গলের মাঝখানে ট্রাক ধরা পড়লো, সেই ট্রাকটা আমরা ধরলাম, চাবি গাড়ি কিনে নিলাম, একদম ওই চাবি গাড়িটা কিনে নেওয়ার পর থানায় জমা করলাম, 2 ঘন্টা পর থানা চাবি গাড়িটা নিয়ে কয়লা গাড়ি বেরিয়ে চলে গেল। অর্থাৎ লোকাল প্রশাসন যদি না চায়, আপনি কি করবেন বলুন? তো লোকাল প্রশাসন চায় না, তার কারণে ওটা টাকা ভাগটা পাচ্ছে, বালি বলুন, কয়লা বলুন, টাকাটা ভাগ পাচ্ছে। সেই জন্যে লোকাল প্রশাসন হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ প্রয়াস যদি না থাকে, তাহলে সেই গভর্নমেন্টের বা সেই রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। কিন্তু আমরা বলছি, সরকার আসছি, আসানসোল দুর্গাপুরে যে শিল্পাঞ্চল বন্ধ কারখানা খুলবে, নতুন কারখানা আসবে, দুর্গাপুরের এবং আসানসোলে যারা লোকাল বেকার যুবক তারা কাজ করবে। আজ ভাবতে পারেন, আজকে ডিএসপিতে আজকে ম্যাক্সিমাম ঝাড়খণ্ড, বাইরে উড়িষ্যা, আজকে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, তারা কাজ করছে। ওদেরকে যারা জমি দিয়েছে, যারা জমিটার ফলে কারখানা তৈরি হয়েছে, সেই গোপাল মাঠ, সেই আমরাই কুড়িডাঙ্গা, সেই মেন গেট, আজ তাদের কাজ নেই, সব বাইরের লোক কাজ করছে। 3 লাখ 4 লাখ টাকা বিনিময়ে ঘুষ দিয়ে কাজ করছে। এখানে এসব বন্ধ হবে, লোকাল ছেলে কাজ করবে, সেই কাজ আমরা করে দেখাবো। একটু ওয়েট করতে হবে, যেভাবে দেশ এগুচ্ছে, বাংলা পিছিয়ে গেছে, বাংলাকে আমরা এগিয়ে নিয়ে আসবো। মোদীজি বলেছেন বিকশিত ভারত, বিকশিত বাংলা আমরা বলছি, সেটা যে করতে হয়, সময় দিতে হবে, একটু সময় লাগবে, আমরা করে দেখাবো। লক্ষণদা, এই দুর্গাপুরের অত্যন্ত বিখ্যাত একজন তৃণমূল নেতা বিশ্বনাথ পাড়িয়াল, ভোটের মাত্র খুব অল্প সময়ের আগেই তিনি যোগ দিলেন, তাতে কি আপনার কিছুটা লাভ হয়েছে? দেখুন, লাভ ক্ষতিতে পরে উনি প্রকাশ করেছিলেন আমি জয়েন করব। তো উনি সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল নেতার সাথে কথাবার্তা বলেছিলেন, আমাকে লাস্ট পয়েন্ট জিজ্ঞেস করা হয়, আমি আপত্তি করিনি। তাই সেন্ট্রাল তাদের উপস্থিতিতে আমার সুকান্ত মজুমদার, মানে আশিস আলোলিয়া, আমি ছিলাম, উনি জয়েন করেছেন। এটুকু আমি মনে করি যে অবশ্যই বিশ্বনাথ পাড়িয়াল একজন দুর্গাপুরে নয়, সারা এই শিল্পাঞ্চলে নয়, এই মানে বাঁকুড়া, বড়জোড়া, বর্ধমান, এই শিল্পাঞ্চল সহ কৃষি এলাকাতে যথেষ্ট প্রভাব একসময় ছিল। হয়তো রাজনৈতিক সিদ্ধান্তের ফলে অনেকটা তিনি পেছিয়ে গেছেন, উনি স্বীকারও করেছেন যে আমার কিছু ভুল ছিল, সেই ভুলের ফলে আজকে আমি এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমি মনে করি যে উনি জয়েন করার ফলে কমসে কম তৃণমূল যে ক্ষতি হয়েছে অবশ্যই হয়েছে, আমার কত লাভ হয়েছে সেটা ভোটের পরে বুঝতে পারবো। এছাড়াও এখানে তো দুর্গাপুরে তো বামপন্থীদের একটা লাল দুর্গ বলে এক সময় ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার গোটা দুর্গাপুর পূর্ব এবং পশ্চিম দুটোই আপনাকে যখন পেয়েছে, আমার জিজ্ঞাসা যে দুর্গাপুর পূর্ব এবং পশ্চিমে এই বামেরা কি আপনাদের সাথে আগের বারের মতো এবারেও ভোটটা দিয়ে দিল পুরো, না ওরা নিজেদের জন্য ভেবেছে? দেখুন, প্রার্থী বামরা দিয়েছে, কিন্তু মনে রাখবেন বামরা এখন অপ্রাসঙ্গিক, বামদের কোনো আর অস্তিত্ব কিছু নেই। ভোটটা তো আপনাদের দিকে যাচ্ছে। তৃণমূল আসার পর থেকেই বাম দিকে প্রতি মুহূর্তে সুড়সুড়ি দিয়েছে, তৃণমূল বিভিন্ন পার্টি বেশ খুলে দিয়েছে। এবারে তৃণমূলের যিনি প্রার্থী কবিবাবু, সিপিএম এর প্রার্থীর জন্য পুরো পোস্টার থেকে আরম্ভ করে ওয়াল পেন্টটাতে শুরু করে অর্থকরী দিক থেকে সমস্ত সহযোগিতা করেছেন, যেভাবে হয়তো কোনো সিপিএম ভোটটা যাতে ওনাদের পকেটে চলে যায়, ওনাদের সুবিধা হবে। কিন্তু দুর্গাপুরের মানুষ তো বোকা নয়, শিক্ষিত মানুষ, বুদ্ধিমান মানুষ, বিবেচক মানুষ, তারা বুঝেছেন তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপি। তাই তারা কিন্তু হয়তো যারা একদম কমিটেড ভোটার, যারা
যারা লিডার বা যারা কমরেড তারা হয়তো ভোটটা ওখানে দিয়েছেন, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা সিপিএম ভোট দিয়েছিল এক সময়তে, তারা কিন্তু মুখ ফিরে নিয়েছে, তারা বিজেপি ভোট দিয়েছে। আমাদের জয় দুটোতে নিশ্চিতভাবে আছে এবং দারুণভাবে জয়লাভ করবো, দুটো সেটাই এটা বলতে পারি। তখন এই যে ভোটের যদি ধরুন 170 না পেয়ে এরকম একটা হয় যে 147 দরকার, দেখা গেল 140 পেলেন, 7টা সিটের জন্য পেলেন না, এই 7টা সিট কি তৃণমূল থেকে যদি যোগ দিতে চায় আপনারা নিয়ে নেবেন? দেখুন, সেটা আমার তো বিষয় নেই, সেটা অনেক বড় বড় লিডার আছেন, অমিত শাহজি আছেন, মোদীজি আছেন, আমাদের সুকান্ত দা, শুভেন্দু দা। এভাবে তো মহারাষ্ট্রে বা বিহারে বা হরিয়ানাতে এই ধরনের ভোট তো হয়েছে। এটা হতে পারে না যে সরকার ধরুন যেটা 5-7টা সিটও কিছু হলো, বা সরকারকে গঠন করেছে, রাজ্যপালের বিষয় আছে, কাকে ডাকবেন, তারপরে তার মেজরিটি দেখাতে হবে, সিস্টেম জানেন আপনি, সিস্টেম আছে। তো সেজন্য সেন্ট্রাল রাজ্য আছে, তারা করবেন। কিন্তু আমি বলছি এরকম ভাবার কোনো জায়গায় নেই, এরকম পরিস্থিতি হওয়ার কোনো কারণ নেই। মানে অ্যাবসোলুট মেজরিটি নিয়ে বিজেপি গভর্নমেন্টে আসছে, ব্যাপক সিট নিয়ে আসছে, মানুষের প্রতিফলন যেভাবে সারা বাংলার মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে, তাদের যন্ত্রণা কথা, যে তারা যে পাপ করেছিল, ভুল করেছিল, অন্যায় করেছিল, তারপরে 15 বছর ধরে শোষণ করেছে, অত্যাচার করেছে, ধর্ষণ, খুন বেড়েছে, শিল্প আসেনি, বেকারদের চাকরি নেই, শিক্ষক চাকরি চলে গেছে, এই যে অরাজকতা চলেছে, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। চিন্তার কোনো কারণ নেই যে সিট কমে যাবে, সিটের কমার কোনো জায়গা নেই। 170+ সিট নিয়ে বিজেপি গভর্নমেন্টে ক্ষমতা আসছে, আর আমরা বাংলারকে উন্নয়ন করতে হয়, সেটা আমরা করে দেখাবো। ভোটের আগে আপনার দলের একাধিক বড় নেতা, সর্বোচ্চ নেতা রাজ্যের, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন যে আমরা বদলও করব, বদলাও নেব, এই স্লোগান ছিল। তো এই বদলা নিতে গেলে তো পশ্চিমবঙ্গে অশান্তি হবে, অশান্ত হয়ে যাবে পশ্চিমবঙ্গ, সেইটাকে আপনারা কিভাবে বজায় রাখার চেষ্টা করেন? আমি তো প্রথমেই দুর্গাপুরে মানুষকে আশ্বস্ত করতে চাই, যেভাবে 15 বছর ধরে সন্ত্রাস চলেছে, খুন হয়েছে, পঞ্চায়েত ভোট থেকে আজ পর্যন্ত প্রায় 365 জন বিজেপি কর্মী খুন হয়েছে। আমি জেতার পর দুর্গাপুরে আমার কার্যালয় ভেঙে দেওয়া হয়েছে। আমি জেতার পর একের পর কারখানাতে আমাদের যে ভোট দেওয়ার কারণে, আমার পার্টির সহযোগিতার কারণে, পোলিং থাকার কারণে চাকরি চলে গেছে। দুর্গাপুরে বেনাচিতি এলাকাতে একজন মেরে পরে পা ভেঙে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপুরে মানুষ কাছে আমি বলতে চাই, কোনো রকম কোনো ঘটনা এই দুর্গাপুরে ঘটবে না, তার দায়িত্ব আমার। আমরা চাই দুর্গাপুরে শান্তি, আমরা চাই দুর্গাপুরে একসাথে সহবাস, আমরা চাই দুর্গাপুর ডেভেলপমেন্ট, আমরা চাই উন্নয়ন। তা মানুষকে আহ্বান করব, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যদি আমরা কেউ মেরে থাকে, অন্যায় করে থাকে, অন্যায় করেছে, মানুষ মনে রাখবেন, কুকুর মানুষকে কামড়ায়, মানুষ কুকুরকে কামড়ায় না। আমরা কিন্তু সেই কাজ করে বিরত থাকবো। আমি আহ্বান করব সকলে মিলে শান্তিপূর্ণভাবে দুর্গাপুরে যে সম্মান, যে গৌরব, সেটা আমরা ফিরিয়ে নিয়ে আসবো। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কেউ কোনো প্ররোচনায় পড়ে অশান্তি বাড়াবেন না। আমি কিন্তু তাদের বরদাস্ত করবো না। আসুন সকলে মিলে দুর্গাপুরকে উন্নয়নের কথা ভাবি, একসাথে আমরা কাজ করবো, দুর্গাপুর ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যাবো। লক্ষণ, আমার এই পরের আর একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মনে হয় যে এবারের ভোটে আপনি যেমন অনেকগুলো কথা বললেন, পশ্চিমবঙ্গে যা যা চলছে, একেবারে বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, আরজি করের ঘটনার মতো ঘটনা, এই যে বিভিন্নগুলো চলছে, কিন্তু ভোটে আপনাদের যে মূল ইস্যু, সেইগুলোকে দূরে সরিয়ে রেখে মূল ইস্যু ছিল কিন্তু একেবারেই হিন্দু এবং হিন্দুত্ববাদ বা সেই ধর্মটাকে বজায় রাখা, অর্থাৎ হিন্দু রাষ্ট্রের দিকে একটা রাজ্যকে ক্রমশ এগিয়ে নিয়ে যাওয়া। এই যে বিপুল পরিমাণ ভোট পড়লো, এটা কি আপনার মনে হয় যে ধর্মের আবেগ মানুষের মধ্যে কোথাও কাজ করেছে? দেখুন, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ হিন্দু মুসলমান একটা বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা কংগ্রেসে করেছে, সিপিএমও করেছে, তৃণমূল কংগ্রেসও করেছে, এবং তৃণমূল কংগ্রেস আসার পর থেকে এটা বেশি করে শুরু হয়েছে। তার ফলে আজকে মুর্শিদাবাদ বলুন, বহরমপুর বলুন, মালদা বলুন, যেভাবে প্রতিনিয়ত দাঙ্গা তৈরি হয়েছে, আর দাঙ্গার কারিগর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছেন বহরমপুরে আমাদের ঘটনা, রাতের পর রাত মানে হিন্দুরা ঘর ছেড়ে চলে যাচ্ছে, না প্রশাসন, না পুলিশ, না মুখ্যমন্ত্রী, না আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিচ্ছে না এরকম করবেন না। সেই জন্য সারা বাংলা কিন্তু জ্বলছে, সারা বাংলা আতঙ্কের মধ্যে আছে। আমাদের কাজ এরকম বিষয় নেই। আমরা হিন্দুত্বের বিষয় 70% মানুষের ভোট আছে, তারপরে হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা অপমানিত, লাঞ্ছিত। আমরা চাই যে দুর্গাপুর, আসানসোলের মানুষ, দুর্গাপুরের মানুষ, সারা বাংলার মানুষ, উন্নয়নটা আমাদের মূল বিষয়, আমাদের এগিয়ে নেওয়া হচ্ছে বাংলাকে, তার মূল বিষয়। এখানে হিন্দু মুসলমান বিষয় নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর রাজনীতিতে খালি মুসলিম সমাজকে বা একটা সংখ্যালঘু সম্প্রদায়কে যেভাবে ক্ষতি করার জন্য অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, হিন্দু সমাজকে প্রতি মুহূর্তে তারা মারধর করেছেন, বিতাড়িত করেছেন, তাকে সাহস জুগিয়েছেন,
এটা মানুষ মেনে নেয়নি, তাই আজ হিন্দুরা সংগঠিত হয়েছে, একত্রিত হয়েছে, আর তার প্রতিফলন এবার ভারতবর্ষে হবে। কিন্তু ভোট পেরিয়ে যাওয়ার পর হিন্দু মুসলমান সবাই মিলে আমরা একসাথে এই বাংলার উন্নতি করব এবং একসাথে থাকবো। আমরা আর কোনো হিন্দু মুসলমানের রক্তক্ষয় হোক, সংঘর্ষ হোক, মৃত্যু মানে গুলিগালা চলুক, এটা আমরা বন্ধ করবো। এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে, মোদী স্লোগান দিয়েছেন বিকশিত ভারত, দেশকে এগিয়ে নিতে হবে, বাংলাকে এগিয়ে নিতে হয়। হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসাথে এসে উন্নয়নের মধ্য দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে যাবো, এটা আমাদের লক্ষ্য থাকবে। তখন আরেকটা মজার জিনিস, এই প্রথম আমি দীর্ঘ জীবনের মানে গত 5 দশকের সাংবাদিকতার জীবনে প্রথম দেখলাম যে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে এসে বলছেন যে আমি 294 জনের জন্যই প্রার্থী, আমাকে ধরে ভোটটা দিন। এ কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মিটিংয়ে গিয়ে আগে বলতেন, এবং সবকিছুতেই বলা হয় যে তৃণমূলের থেকে অনুকরণ করে বিজেপি। এটা কি শুধু অনুকরণ ছিল, না সত্যি মোদিজির মুখ না দেখলে পশ্চিমবঙ্গের কোনো বিজেপির নেতা নেই যার মুখ দেখে ভোট হতে পারে? এই জন্য কি মোদিজিকে এই কথা বলতে হবে? এরকম বিষয় নেই। আমাদের নেতা একসময় বলতেন বিজেপির মুখ কোথায়, আজকে কিন্তু বিজেপি একাধিক মুখ, সমীর ভট্টাচার্য মুখ, দিলীপ ঘোষ মুখ, সুকান্ত মজুমদার মুখ, শুভেন্দু অধিকারী মুখ, অনেক মুখ আছে। দিলীপ ঘোষকে কিন্তু এই দ্বিতীয় পক্ষের যে ভোট হলো কোথাও নামানো হয়নি। না, আমাদের খবর নেই। আমি বলছি আপনাকে, নদিয়া গেছেন, নদিয়া গেছেন, মুর্শিদাবাদ গেছেন, আমাদের কলকাতার বিভিন্ন বিস্তীর্ণ প্রচার করেছেন। হয়তো সেরকম খবরে তাকে বড় দেখতে পাননি, কিন্তু আমি জানি কয়েকটি জায়গায় উনি এসে বেরিয়েছেন, নিজের ভোট কেন্দ্রে পড়ার পরে সব জায়গায় ঘুরছেন, এরকম কোনো বিষয় নেই। কিন্তু আমি দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় 2016 সালে এবং 2021 সালে যেভাবে তিনি প্রচার করতেন, আমাকে দেখে ভোট দিন, আমি 294 কেন্দ্রের প্রার্থী, তিনি হয়তো বলেছেন। কিন্তু আজকে মনে রাখতে হবে, সেটা কি কাউন্টার করার জন্য প্রধানমন্ত্রী মনে রাখতে হবে, বাংলাকে বিজেপি যদি না আসে বাংলা বাঁচবে না। বাংলাতে মনে রাখতে মোদিজি যে মূল বিষয়, এটা আমরা বলি, বাংলাতে বিজেপি না এলে মোদিজি কিছু যায় আসে না। 21 রাজ্যে ক্ষমতা আছে, কিন্তু বাংলাকে এই কারণে দরকার, বাংলাকে না এলে দেশ সুরক্ষা বিঘ্নিত হবে। দেশকে সুরক্ষার জন্য বাংলাকে চাই, তাই মোদিজি বলেছেন 294 কেন্দ্রের প্রার্থী। কারণ মোদির নেতৃত্বে দেশ এগুচ্ছে, মোদি বিশ্বের বড় নেতা, সারা বিশ্বকে মেনে নিয়েছে, তাই বাংলাকে যদি এগিয়ে আনতে হয়, তাহলে বাংলায় মোদিজি বলেছেন যে আমি প্রার্থী, এখানে ভোট দিন, আমার যারা নেতা জিতে আসবেন, উন্নয়নটা আমি সেই পদ থেকে এগিয়ে নিয়ে যাবো, সেই আমি উন্নয়নটা করবো, তাই আমাকে দেখে ভোট দিন, সেটা মোদিজি বলেছেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি আপনাদের পূর্ববর্তী যে দল, তার প্রতিষ্ঠা করেছিলেন বলা যায়। তো স্বাভাবিকভাবেই সেই শ্যামাপ্রসাদকে সামনে রেখেই বাংলা জিততে পারছেন না। বারবার এই যে মোদিজির দুঃখ, অমিত শাহজির দুঃখ, এই দুঃখটা ঘোচানোর জন্য কি একেবারেই ধর্ম, মন্দির, মসজিদ, মুসলমান এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হলো? এখানকার দুর্নীতি, এখানে যে সিবিআই এর ব্যর্থতা, এখানে যে কিছু করতে পারলো না, এনআইএ কে নিয়ে আসতে হলো এই প্রথমবার একটা ভোটের ক্ষেত্রে, ভারতবর্ষে যা কখনো হয়নি। তো এইটা কি আসলে বাংলাকে অপমান করা হচ্ছে না? কোনো অপমানের কোনো জায়গা নেই। আপনি দেখেছেন বাংলাতে যেভাবে হিন্দু মুসলমান রাইট লাগিয়ে দেওয়া, যে কোনো বিষয়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সেটাকে বিরোধিতা করা, অর্থাৎ বাংলাকে একটা যেন আলাদা স্টেট বানানোর চেষ্টা হচ্ছে, বাংলাদেশ করার চক্রান্ত হচ্ছে। দেশকে এগিয়ে নেওয়ার জন্য যেটা দরকার বা সমন্বয় থাকা দরকার, সেটা মমতা ব্যানার্জি করেননি। মমতা শুধু ভোটকে ব্যবহার করেছেন, ভোটের জন্য কাজ করেছেন। সেই জন্য এই বাংলাকে রক্ষা করতে না পারলে, ভৌগোলিক মানচিত্রে বাংলার যে অবস্থা আসতে যেভাবে বিঘ্নিত হচ্ছিল, যেভাবে মানে দেশের মানচিত্র থেকে বাংলাকে অন্যদিকে পথে পরিচালিত করছিলেন, সেই জন্যই বাংলাকে প্রয়োজন ছিল। তাই জন্য বাংলাকে জেতানোর জন্য, বাংলাকে সুরক্ষা রাখার জন্য, বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য, ডেভেলপমেন্টের জন্য আজকে 9 কোটি বাঙালি হিন্দু বসবাস করছে, তাদের যে উন্নয়নের জন্য আজকে মোদিজিকে সেই কাজ করতে হয়েছে। তাই মোদিজি সারা ভারতবর্ষের নেতা, তিনি বিশ্ব বড় নেতা, বাংলাকে বাদ দিয়ে দেশ এগোতে পারে না। তাই তিনি বাংলাকে সুরক্ষা, বাংলার শান্তি, বাংলাকে এগিয়ে নেওয়ার জন্য এই কাজ করেছেন, আর সেটা সফল হয়েছেন। মানুষ তার প্রমাণিত, কারণ ভোটের প্রতিফলনটা হতো না। এখানে যেভাবে সন্ত্রাস, রিগিং, ভুয়ো ভোটার, রোহিঙ্গা দিয়ে, গুন্ডা দিয়ে যে ভোট করানো হতো, সেখান থেকে মানুষ আগে বেরিয়ে আসতে পেরেছে। ভাবুন তো একবার, এমন কোনো পশ্চিমবঙ্গে স্বাধীনতার পর যে দেখেন, বা 50 বছর দেখেন, 35 বছর বামপন্থ, 15 বছর তৃণমূল কংগ্রেস, 50 বছর রাজত্বে ভোট হওয়ার পরে সে পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক, কলেজ নির্বাচন হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, বিনা রক্তক্ষয় হয়েছে।
না, কিন্তু এই সন্ত্রাসের শুরু বামপন্থীদের সময় থেকে নয়, একেবারে 67-69 হয়েছে, এবং কংগ্রেসের 72-এ তো এমন অবস্থা তৈরি হয়েছিল যে জ্যোতিবাবু সকাল 10টার সময় বলেছিলেন যে আমাদের আর ভোটে দাঁড়াবো না, আমরা সব প্রার্থী তুলে নেওয়া হয়েছিল। উনি তখন বরানগরের ছিলেন। তো এই যে অবস্থা, এটা তো 67 সাল থেকেই শুরু হয়েছে এই সন্ত্রাস। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সন্ত্রাস রোখার জন্য যে ক্রেডিট, সেটা কি 100%ই কমিশনের, না কেন্দ্রীয় সরকারের, না অমিত শাহ, না মানুষের? না, দেখুন, নির্বাচন কমিশনের কাজ নির্বাচন কমিশন করছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাকে সহযোগিতা করা। কিন্তু ফোর্স কোথায়? সে ফোর্স তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দিতে হবে। সেই জন্য নির্বাচন কমিশন তার কাজ করেছেন, সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা করেছেন। সেই দুজন প্রয়াস মিলে পড়ে বাংলা যে শান্তি ফিরিয়ে আসা, বাংলাকে সুরক্ষা দেওয়া, মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়া, এবং নির্বাচন কমিশন যে কাজটা করেছেন সুষ্ঠু পরিচালনা করার জন্য, সেখানে কিন্তু একটা বড় ভূমিকা নির্বাচন কমিশনই করেছেন। কারণ এইভাবে বাংলাতে যেভাবে ভোটের সময় রক্তক্ষয়, আপনি দেখেন না, যে ভোটের কার্ড, আধার কার্ড ছিঁড়ে নেওয়া, ভোটে যে পরে গুলি করা চলা, ভোটের মধ্যে বিশৃঙ্খলা করা, ভোটে যারা ভোটারদের বার করে দেওয়া, নির্বাচন কমিশনকে সামনে থেকে এবারে দাঁড়িয়ে থেকে ভোট করানো, এটা বাংলার রীতি দাঁড়িয়েছিল। আজকে বাংলা যেভাবে প্রথম দফায়, দ্বিতীয় দফা ভোট চলছে, তাতে শান্তিপূর্ণ মানুষ ভোট হচ্ছে, মানুষ খুশি আছেন। আর এই জয় নির্বাচন কমিশনের, অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যদি না থাকতেন এটা করতে পারতেন না। তাই মনে করি মানুষ চাইছিল সুষ্ঠু ভোট, মানুষ চাইছে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দেওয়া, সেটা যে নির্বাচন কমিশন করেছেন, আর সেটা আমরা খুশি আছি। মানুষের কি কোনো ভূমিকা আছে যে এই যে শান্তিপূর্ণ ভোট হলো, এতে সাধারণ মানুষের কোনো ভূমিকা থাকলো না? পুরোটাই ক্রেডিটটা কমিশন, বিজেপি তাদের? সাধারণ মানুষ যদি এগিয়ে না আসতেন, সাধারণ মানুষ যদি ভোট কেন্দ্রে না যেতেন, সাধারণ মানুষ অজুহাত দেখাতেন যে আমাদের মৃত্যু লেখে দেখবে, আমাদের ক্ষয়ক্ষতি লেখে দেখবে, তাহলে হতো কি? নির্বাচন কমিশনের কাজটা করেছেন, কিন্তু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত এগিয়ে এসছেন বলেই আজকে সুষ্ঠুভাবে ভোটটা হচ্ছে, বা এই 90%, 92% ভোটটা হচ্ছে। এটা কার অধিকার? এটা মানুষের অধিকার, আর মানুষ সেটা করে দেখিয়েছে। সেই জন্য নির্বাচন কমিশনের কাজটা করেছেন, আসল কাজ করে জনগণ, আসল কাজ ভোটাররা করেছেন। আপনি এই জন্য কি সাধারণ মানুষকে কোনো ধন্যবাদ দিতে চাইবেন, না আলাদা করে কিছু বলতে চান? অবশ্যই আজকে সারা বাংলার মানুষ, দুর্গাপুরের মানুষ যেভাবে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে তাদের সময় দিয়েছেন, এবং মানে কি বল, বাংলার বড় উৎসব যে বলি, ভোট একটা বড় উৎসব, সেই উৎসবে সামিল হয়েছেন, সকলে মিলে একত্রে ভোট দিয়েছেন। এটা বাংলার জয়, গণতন্ত্রের জয়, সাধারণ মানুষের জয় মনে করি। সেই সব মানুষকে আমি পক্ষে ধন্যবাদ জানাবো। লক্ষণদা, আপনি গত 5 বছরে এমন 3টে কোনো বড় কাজ বলতে পারেন যা আপনি করলেন 5 বছরের মানুষের স্বার্থে? নাম্বার 1 যদি বলি, আমাদের 54 ফুটের একটি জায়গা আছে, নাম আনন্দপুরী। সে আনন্দপুরীতে সেখানে অত্যন্ত হাই সোসাইটি মানুষের বসবাস করেন। এনআইটির জল, টাউনশিপের জল এক ড্রেন দিয়ে চলে যায়। সেই ড্রেনটি বেশ 20-30 বছর সংস্কার না হওয়ার জন্য সামান্য বৃষ্টি হলেই ডুবে যায়, দুর্গন্ধ ছড়ায়। বর্ষাকালে 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট বাড়ি জল ঢুকে যায়। অত্যন্ত কষ্টের মধ্যে ছিলেন। আমি বলেছিলাম মেয়রকে 30 লক্ষ টাকা দিচ্ছি, ড্রেনটা সংস্কার করা হোক, করতে দেওয়া হয়নি। মেয়রকে পরে বলছিলাম আমার দরকার নেই, আপনি করে দিন, সেটা করেননি। ডিএসপিকে বলে 65 লাখ টাকা খরচা করে সেই ড্রেনটিকে আমরা সংস্কার করেছি। এটাই মনে করি একটা বিরাট বড় মানুষের জয়, এবং দুর্গাপুরে একটা কাজের ক্ষেত্রে বড় আমার সাফল্যই মনে করি। নাম্বার 1। নাম্বার 2, 60 বছরের ঊর্ধ্বে এদের বয়স হয়ে গেছে, মোদিজি গভর্নমেন্ট একটা স্কিম নিয়ে এসছেন, বয়স্ক যোজনা। সেই যোজনাতে আমি কানপুর থেকে প্রায় এখানে 7 জন মানুষকে নিয়ে এসে পড়ে প্রায় 7 দিন ধরে রেখে পড়ে তাদের নাম তুলে, 60 বছরের বয়স আধার কার্ডে হয়ে গেছেন, এরকম 1,61,00,000 টাকার মাল প্রায় 8,000 মানুষকে আমি দিয়েছি। সে কানের মেশিন, হুইল চেয়ার, কোমরের বেল, ঘাড়ের বেল, হাঁটুর বেল, লাঠি, বেড পেন, এই ধরনের সরঞ্জাম দিয়েছি। এটা একটা বিহার মানুষের, গরিব মানুষের হোক, উপকার মানুষ কাজে লেগেছে, এটা একটা বড় বিষয়। 3 নম্বর হচ্ছে সারা দুর্গাপুরে 4 বছর ভোট না হওয়ার জন্য উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছিল। লাইট নেই, জঙ্গলে গেছে, কারখানা বন্ধ। 810 পিস সোলার লাইট আমি লাগাতে পেরেছি। তার অনেক অন্ধকার, শ্মশান, পুকুরঘাট, চৌমাথা রাস্তা, বা আমাদের জঙ্গল হয়ে গেছে, গড়ি রাস্তা, আমাদের কষ্ট হতো। আমি 810 ফিট লাইট লাগিয়েছি। এটা মনে করি আরো অনেক কাজ আমি করেছি, কিন্তু এই 3টে কাজ মনে হয়েছে দুর্গা মানুষের ক্ষেত্রে কাজে। আগামী 5 বছরের মধ্যে 3টে কাজ কি করতে পারেন যদি আপনি সরকারে? সব থেকে আমার বড় সমস্যা দুর্গাপুরের হচ্ছে জল, পানীয় জল। তাই অল্টারনেটিভ রিজার্ভার তৈরি করা, পাইপগুলোকে পুরোপুরি মুক্ত করে দিয়ে নতুনভাবে পাইপলাইন বসিয়ে মানুষকে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রথম কাজ থাকবে। দ্বিতীয় কাজ থাকবে আমাদের পলিউশন। দুর্গাপুরে ইন্ডাস্ট্রিতে এত ব্যাপক পলিউশন হয়েছে, সেই পলিউশনের ফলে দুর্গাপুরে মানুষের
নাভিশ্বাস তৈরি হচ্ছে, যারা গর্ভবতী মায়েদের সন্তান বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, ক্যান্সার আক্রান্ত হচ্ছেন, ফুসফুস আক্রান্ত হচ্ছেন, লিভার আক্রান্ত হচ্ছেন, এই আমাদের পলিউশন বন্ধ করা। আর সেই বন্ধ করার জন্য বহুবার চেষ্টা করেছি, যখনই বন্ধ করতে গেছি আন্দোলন করেছি, তৃণমূল কংগ্রেস বড় টাকা খেয়ে নিয়েছে, সেই কাজকে করতে দেয়নি। তা পলিউশন বন্ধ করা এবং দুর্গাপুরে দামোদর ব্যারেজ, সেই ব্যারেজের ড্রেজিংটা হয়নি বহুদিন ধরে, 56 সালে ব্যারেজ তৈরি হওয়ার পর থেকে ড্রেজিং হয়নি। ড্রেজিং যদি ঠিক করতে করা হয়, জলদানের ক্ষমতা বাড়বে, আর জলদানের ক্ষমতা বাড়লে দুর্গাপুরে জলের সমস্যা হবে না। সঙ্গে সঙ্গে কৃষিক্ষেত্রেও কাজে লাগবে, দুর্গাপুরের ক্ষেত্রে কাজে লাগবে, ইন্ডাস্ট্রি ক্ষেত্রে কাজে লাগবে। তিনটে কাজে বললেন, একটা যে আমাদের ব্যারেজের সংস্কার, পলিউশন এবং প্রত্যেক বাড়ি জলের ব্যবস্থা করে দেওয়া, এই তিনটা কাজ। আর অনেক কাজ আছে, এই তিনটা কাজে বললেন। এখন আপনি যেহেতু দুর্গাপুর ব্যারেজের কথা বললেন, তো মাইথনের যেহেতু আপনারা যদি রাজ্য সরকারে আসেন, মাইথনে আপনারা জানেন যে প্রতি বছরই পাঞ্চেত এবং মাইথন থেকে বিপুল পরিমাণ বর্ষায় জল ছেড়ে দেওয়া হয় এবং সেই জল দুর্গাপুর ধরে রাখতে পারে না, ফলে তারা ছাড়লে আমাদের হাওড়া, হুগলি সহ বিভিন্ন এলাকা একেবারে জলমগ্ন হয়, বহু মানুষ গৃহহারা হয়, ব্যাপক ক্ষতি হয় বছরের পর বছর। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী গতবারে তো বলেইছেন যে এটা ম্যানমেড, কিন্তু আমি নিজে ডিভিসি কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে যে এই কাজটা করতে গেলে যে বিপুল পরিমাণ টাকার দরকার, সেটা কিন্তু ওই ডিভিসি অ্যাক্টের 1961-তে পরিষ্কার বলা আছে যে পশ্চিমবঙ্গ সরকারকে সেটা ব্যয় করতে হবে। তো যদি সরকারে আপনারা আসেন, আপনারা কি কেন্দ্রীয় সরকারের কাছে এই ধরনের কোনো প্রস্তাব দেবেন? কিংবা ডিভিসির বলপাহাড়ি বলে আরেকটা ড্যাম তৈরি হওয়ার কথা ছিল মাঝখানে, সেইটা পশ্চিমবঙ্গ সরকারের 50% সাহায্য করার কথা, সেটা কিন্তু ঝাড়খণ্ড সরকার ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছে। তো এইটা খুব বার্নিং ইস্যু, তাহলে কিন্তু আমাদের বন্যা রোধ একেবারে হয়ে যাবে, কমপ্লিটলি বন্যা আর হবে না। এইটা কি আপনাদের সরকার? এটা অত্যন্ত জরুরি যে থাকে, যে বিষয়টা আছে, যেটা যে আমাদের যেমন ড্রেজিং যে বললাম দামোদর, এবং ঝাড়খণ্ড সরকারের সঙ্গে, কেন্দ্র সরকারের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল সরকার, এই ত্রিমুখী যে বিষয় আছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং আমাদের কেন্দ্র সরকার, এদের সাথে বসে আলোচনা করে কোন বিষয়ের উপরে কত ফান্ড লাগবে, কোথায় ড্যাম তৈরি করা হবে, কোথায় সংস্কার করা হবে, কখন ছাড়া হবে, কতটা ছাড়া হবে, এই পুরো পরিকল্পনা যেন না করি তা সেটা সম্ভব নয়। এরকম খালি দোষারোপ করা হবে, আমাকে জল ছেড়ে দেওয়া হলো, মেডম্যান বন্যা, এটা ইচ্ছায়িত করা হলো, এইসব নাটক করে না করে আমরা যদি সূক্ষ্মভাবে এর পরিকল্পনা যদি করা হয়, তাহলে মানুষ বাঁচবে, জলধারণের ক্ষমতা বাড়বে এবং মানুষ বাঁচবে। এটা আমরা অবশ্যই করে দেখাবো। আরেকটা খুব বড় প্রশ্ন, যে এই যে বারবার মোদিজি বা অমিত শাহজি বা যারা আসছেন, আপনারা নিজেরাও প্রত্যেককে বলেছেন, একটা বড় অভিযোগ যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে করতে দেওয়া হচ্ছে না। এবার এই যে আয়ুষ্মান ভারত পশ্চিমবঙ্গে করতে দেওয়া হচ্ছে না, এই ক্ষেত্রে একেবারেই উল্টো দিকের যে অভিযোগ, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারতের যে শর্তগুলো, যেমন একটা মাটির বাড়ি থাকতে হবে, স্কুটি থাকলে পাবে না, একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে পাবে না, একটা নির্দিষ্ট ইনকাম থাকতে হবে, ইনকাম ট্যাক্সে ফাইল থাকলে হবে না। এই যে বিপুল সংখ্যক মানুষ, মানে এখন যদি 10 কোটি লোক স্বাস্থ্যসাথী পায়, তাহলে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে দেখা যাবে এই হিসেব অনুযায়ী হয়তো এই রাজ্যে 1 লাখ লোক পাবে। তাহলে যারা এতদিন স্বাস্থ্যসাথীর সুবিধাটা পাচ্ছিল, আপনারা যদি আয়ুষ্মান ভারতটাকে স্বাস্থ্যসাথীতে কনভার্ট করে দিতেন, তাহলে কিন্তু প্রচুর মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ উপকৃত হতেন। কিন্তু আপনাদের যে আয়ুষ্মান ভারত, তাতে কিন্তু মধ্যবিত্ত মানুষ তো দূরে থাক, নিম্নবিত্তদেরও বেশিরভাগ মানুষ এই সুযোগই পাবে না। এই জায়গাটা যে ভুল বোঝানো হচ্ছে মানুষকে, এইটা আপনারা সরকারে এসে সত্যিকারের কি ভাববেন যে স্বাস্থ্যসাথীর যে সুযোগ মানুষের, তো মানে আজকের তারিখে সরকারি হাসপাতালের আপনি জানেন যে পরিষেবা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, যতই সুপার স্পেশালিটি হাসপাতাল হোক। আজকে আসানসোলের মতো একটা জেলা হাসপাতালে একটা নিউরো সার্জন নেই, একটা ট্রমা সেন্টার এ গ্রুপ আমাদের তৈরিই হলো না যে জাতীয় সড়কে একটা অ্যাক্সিডেন্ট হলে আমরা সেখানে এটা করতে পারবো। এই ধরনের যে স্পেশালাইজেশনগুলো, সেইগুলো তো আমাদের জেলা বা সুপার স্পেশালিটি হাসপাতালও তৈরি হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি স্বাস্থ্যসাথী কার্ডটা কেড়ে নেওয়া হয় আর আয়ুষ্মান ভারত না পায়, তাহলে মানুষগুলো তো পড়ে পড়ে মরবে এবং আপনাদের গালাগালি দেবে। তাহলে আপনারা এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, এটা তো এক ধরনের মিথ্যে হয়ে যাচ্ছে। এটাকে নিয়ে কি ভাবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাকে বুঝতে হবে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের যে চিকিৎসা ব্যবস্থা, সেটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রথম কথা আমাদের কাজ হবে দুর্গাপুর শুধু আসানসোল নয়, সারা বাংলা জুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপমেন্ট করা, সেখানে হসপিটালকে উন্নত করা, তার জন্য ইনভেস্ট করা, তার জন্য আরো বেড বাড়ানো, রুম বাড়ানো, বিভিন্ন যাতে চিকিৎসার সমস্ত ব্যবস্থা থাকে তার ব্যবস্থা প্রথম করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে আপনি বললেন, স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা আদৌ কিন্তু হয় না। যা হয় এখন জ্বর জ্বালা, বেশি কিছু হয় না। আপনি জান না, প্রচুর লোকের হার্ট অপারেশন হচ্ছে, আপনার দুর্গাপুরে মিশন হাসপাতালেই হচ্ছে।
আমি আমরা বলছি, আমি আমার সকাল থেকে এমন কোনো দিন নাই যে 95 লোক আসে না, হসপিটালে ভর্তি নেয় না। আমি মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছিলাম যে ম্যাডাম আপনি বলছেন স্বাস্থ্য কার্ডে এই চিকিৎসা পাবে, স্বাস্থ্য সকাল থেকে লাইন দাঁড়িয়ে থাকতে হয়, কেউ ভর্তি নিচ্ছে না, তাহলে কি ব্যবস্থা নেবেন? উনি বলেছিলেন যদি স্বাস্থ্য কার্ডে কেউ হসপিটালে ভর্তি না নেয় তাহলে আমি তার লাইসেন্স বাতিল করবো, আমি জানাবেন আমাকে। কিন্তু আমি দেখলাম যখনই বলতে চাচ্ছি হসপিটাল কেসে, হেলথ ওয়ার্ড হোক, মিশন হোক, বিবেকানন্দ হোক, সঙ্গে সঙ্গে লক্ষণদা আমার 100 কোটি বাকি, 80 কোটি বাকি টাকাটা পাই দিন, আমি নবগত থেকে, আমাকে চিকিৎসা পয়সা দেওয়া হয় না, আমি চালাবো কি করে? তো মুখে বলতে হবে না, টাকাটা পেতে হবে, টাকাটা দিচ্ছেন নাম্বার 1। তার ফলে কিন্তু 10 জন 15 জনকে ভর্তি নেয়, তাও অনেক কারণে, অনেক ভেবে ফোন করার পর, বলার পর, রিকোয়েস্ট করার পর এটা করে। দ্বিতীয় হচ্ছে অনেক চিকিৎসা তো এটা হয় না, আপনি যান অ্যাক্সিডেন্ট করুন, আপনার হাড়ের চিকিৎসা হবে না। আজকে কি বলবো, মানে আমাদের কিডনির যে আমাদের ডায়ালিসিস হয় সেটা হচ্ছে না, তো অনেক কিছু হচ্ছে না। কিন্তু আমরা বলছি আমাদের লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে, যে গরিব থেকে গরিব হয়েছে, বাংলা সরকার আসার পরে ইন্ডাস্ট্রি এনে বিজনেস বাড়ি পরে কৃষিক্ষেত্রে তাকে সমস্ত মানে কি বলবো সরঞ্জাম পদ্ধতির মধ্য দিয়ে, বীজ বপনের মধ্য দিয়ে কৃষিকে উন্নত করা যায়, সেটা যদি মানুষকে রোজগার মতো নিয়ে আসা, উন্নত জায়গাতে নিয়ে আসা। আপনি এই যে স্বাস্থ্যসাথী কার্ড, এই কার্ডের কিন্তু আমি বললাম বহু চিকিৎসা হয় না, কিন্তু ম্যাক্সিমাম লোককে যদি আপনি, যাদের রোজগার করার ক্ষমতা আছে, যার চিকিৎসা করার ক্ষমতা আছে, যারা পয়সা দিতে পারে, যতক্ষণ না আপনি সেই জায়গাটা নিয়ে আসতে না পারবেন তত দিনকে দিন গরিব হচ্ছে লোক এখানে। তাই প্রথম হচ্ছে লোককে রাস্তা দেখানো, ইনকাম সুযোগ করে দেওয়া, চাকরির সুযোগ করে দেওয়া। সেটা কি ভাতা দিয়ে সম্ভব? এই যে আপনারা বলতেন এরা ভাতার সরকার, আপনারাও সেগুলি দিচ্ছেন না, এখন তো ঘটনা করেছেন। এখন বাংলাকে যে অবস্থা নিয়ে চলে গেছে, আপনি সেখানে বার করে দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে আমরা ওই ব্যবস্থা করতে হবে, ধীরে ধীরে ডেভেলপ হবে, ধীরে ধীরে উন্নতি হবে। সেই জন্য আমরা আয়ুষ্মান প্রকল্পে যে 5 লাখ টাকা বিমা যারা বললেন, এটা আমরা চেষ্টা করবো যত গরিব মানুষ আছে যারা হাসপাতালে পাচ্ছে তাদের ব্যবস্থা করে দেওয়া। তারপর হচ্ছে এখানে ইন্ডাস্ট্রি তৈরি করে দিয়ে, কাজের সুযোগ করে দিয়ে মানুষকে আস্তে আস্তে রাস্তায় এগিয়ে নিয়ে যাওয়া। শুধুমাত্র খালি আপনি যদি যতই বলেন না, যদি ইন্ডাস্ট্রি না হয়, কৃষিক্ষেত্রে উন্নতি না হয়, বিজনেস যদি না পারে, তাহলে গরিব থেকে গরিব হবে, স্বাস্থ্য কার্ডে যাই নিয়ে আসুন, মানুষ কিছু করতে পারবেন না। তাই আমাদের দেশকে যেভাবে এগুচ্ছে, বাংলাকে এগিয়ে আনতে গেলে ইন্ডাস্ট্রি বানাতে হবে। আর ইন্ডাস্ট্রি বানলে পরে মানুষের বাড়ির হাতে টাকা আসবে, সুযোগ আসবে, অনেক মানুষ চিকিৎসা বাইরে করাতে পারবে বা হসপিটালে করাতে পারবে। হসপিটালকে উন্নত করা, মানুষের কাজের সুযোগ করে দেওয়া, এবং সঙ্গে সঙ্গে আয়ুষ্মান প্রকল্পে যারা গরিব মানুষ প্রান্তিক আছে তাদেরকেও এই রাস্তায় নিয়ে আসা, এই কাজে আমাদের লক্ষ্য থাকবে। তখন আরেকটা জিনিস, এই শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে, বিশেষ করে আমি দুর্গাপুরের কথা বলছি, যে আমাদের প্যারালাল শিক্ষা ব্যবস্থায় প্রায় কমার্শিয়াল শিক্ষার মতো হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে যারা প্রতিষ্ঠান গড়ে তুলছেন সেগুলো প্রায় ব্যবসা কেন্দ্রের মতো, এবং কম্পিটিটিভ মার্কেটে কার স্কুল কত বেতন বাড়াতে পারে, এবং সেখানে একটা স্ট্যাটাস অনুযায়ী লোকেরা ভর্তি হচ্ছে। কিন্তু পাশাপাশি যে সরকারি বিদ্যালয়গুলো, সেখানে অধিকাংশ জায়গায় তো ঠিকঠাক টিচার নেই, সমস্যা তৈরি হচ্ছে। এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ হচ্ছে যে যতবারই তারা এইসব নিয়োগ করতে যান, ততবারই আপনারা গিয়ে একটা করে মামলা করে দিচ্ছেন, এবং কাজের কাজ হচ্ছে না। এই শিক্ষা, মানে সরকারি শিক্ষা ব্যবস্থাটাও তো সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মতোই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কি উন্নতি করা সম্ভব হবে? দেখুন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজ শিক্ষামন্ত্রীর জেলে, আজ 26,000 চাকরি চলে গেল, আজকে 8,000 স্কুল বন্ধ, আজকে প্রাইভেট স্কুলকে মানে কি তাকে করানোর যে উৎসাহ তৈরি করা হচ্ছে, আর আজ গভর্নমেন্ট যে স্কুল সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর একটাই কারণ, তার মুনাফা, তার কাটমানি, এটা বড় টাকা আসছে, মমতাবাজি ফান্ডে যাচ্ছে বলে এই ঘটনা ঘটছে। তাই শিক্ষা ব্যবস্থা ঠিক করতে গেলে প্রাইমারি থেকে শুরু করে সরকারি স্কুলগুলোকে ডেভেলপ করা, সরকারি স্কুল খোলা, সরকারি কলেজ খোলা, এবং সঙ্গে সঙ্গে শিক্ষা যে এসএসসি বন্ধ হয়ে গেছে, আজকে চাকরি নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, আমরা বলেছি এই সমস্ত যেগুলো খালি পদ আছে সেগুলো পূর্ণ করা, এবং সরকারি স্কুলকে গুরুত্ব দেওয়া, প্রাইমারিকে গুরুত্ব দেওয়া, এবং সমস্ত শিক্ষক নিয়োগ করার মধ্য দিয়ে আজকে আমাদের শিক্ষাকে এগিয়ে যেতে হবে। সেই কাজটা মধ্যে শেষ করে দেওয়া হয়েছে, সেটা আমরা অবশ্যই ধ্যান দেবো। আমার ম্যানিফেস্টোতে বলেছি, এটা করে আমরা দেখাবো ওটাকে। আরেকটা খুব বড় সংকট দুর্নীতির গোটা শিল্পাঞ্চল জুড়েই বাম আমল থেকেই শুরু, এই যে কয়লা বালি, এইটা সত্যি সত্যি আপনারা কি রোধ করতে পারবেন, হ্যাঁ কি না? অবশ্যই করতে পারবো। আচ্ছা, আমার ভালো কিছু করতে গেলে ভালো মন দরকার, কিছু করতে গেলে কিছু প্ল্যানিং দরকার। সেই জন্য এই যে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে এই যে কয়লা খনি, যেভাবে অবৈধ কয়লা উঠছে, কতদিন চলবে? আপনি কি রোধ করবেন?
সরকার বলুন তো আমরা দেখেছি কয়লা ধরেছি, গাড়ি থানায় দিয়েছি, থানা ছেড়ে দিয়েছি। অর্থাৎ রাজ্য সরকার সিআইএসএফ তো আপনাদের, তাহলে কি হবে? কেসটা করবে কে? আমরা গাড়ি ধরে বলে দিয়েছি, সিআইসি বলছে আমি যে এলাকার মধ্যে থাকি জুরিডিকশনের মধ্যে সেটুকু আমার জায়গা, কিন্তু বাইরে হয়ে যাচ্ছে, এটা কে দেখবে? সেই জন্য এই সরকার যদি এগিয়ে না আসে, প্রশাসন যদি এগিয়ে না আসে, পুলিশ যদি হস্তক্ষেপ না করে, এ চলতে থাকবে। আমরা এর পরিবর্তন ঘটাবো। আমরা এই সমস্ত দুর্নীতি যারা করেছেন জেলে আগে গেছে, এখন জেলেও যাবে, এবং সঠিকভাবে সেটাকে উত্তোলন করার যে পদ্ধতি আছে সেটাকে নিয়ে এসে পরে শিল্পাঞ্চলের বেকার ঘটাবো। তার জন্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যৌথ উদ্যোগ নিতে হবে, তবে এটা বন্ধ হবে। তখন কমিশনের যতই সমালোচনা হোক না কেন, আজকে দ্বিতীয় পর্যায়ে ভোট শেষ পর্যায়ে, আজকে সামান্য টুকটাক কিছু গন্ডগোল বিভিন্ন জায়গায় হয়েছে হয়তো, কিন্তু একটি মানুষের মৃত্যুর খবর এখনো পর্যন্ত আসেনি, যা আমাদের কাছে দীর্ঘদিনের সাংবাদিকতা, বিশেষ করে গত কয়েক বছরে যেভাবে, মানে কয়েক দফায় যেভাবে মানুষ মারা গিয়েছিলেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবারও আপনাকে অনুরোধ করব যে আপনি জিতুন বা হারুন, বা আপনারা ক্ষমতায় আসুন বা না আসুন, মানুষ যাতে ভালো থাকে, মানুষ যাতে শান্তিতে থাকে, এই আবেদনটুকু আমরা চাইব এক্সপ্রেস নিউজের মাধ্যমে আপনার পক্ষ থেকে অন্তত আপনি করবেন সারা দুর্গাপুরের মানুষের। আমি আগেও বলেছি, আবার আজ বলছি, সারা এই পশ্চিম বর্ধমান জেলা তো অটেই, সঙ্গে সঙ্গে আমার যে কেন্দ্র পশ্চিম বিধানসভা, কয়েকবার রক্তক্ষয় হয়েছে, কয়েক মানুষ মারা গেছে। এই নির্বাচনে আমি অনেক কথা বলেছি, প্রচার ক্ষেত্রে বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, আমরা চাইব নির্বাচনের জয় পরাজয় থাকবে, যেই জিতুক বা যেই হারুক না কেন, দুর্গাপুর মানুষের স্বার্থে, দুর্গাপুর শিল্পাঞ্চল মানুষের স্বার্থে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা শান্তির বার্তা দেবো, এবং কোনোভাবেই যেন দুর্গাপুরের বুকে কোনো রক্তক্ষয়, কোনো সংঘর্ষ, কোনো হানাহানি, কোনো কাটাকাটি যেন না হয়, তার দায়বদ্ধ আমরা নিচ্ছি। আমরা বাংলায় ক্ষমতা আসছি, আমি কথা দিচ্ছি, দুর্গাপুরের কোনো মানুষের, একটা মানুষেরও কোনো সমস্যা হবে না। যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গঠন নেওয়া হবে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এক্সপ্রেসে নিউজের তরফ থেকে। আমরা এই যে বাংলার যুদ্ধ অনুষ্ঠানে আছি, এই অনুষ্ঠানে আমরা অবশ্যই ধন্যবাদ দেব শ্রী লক্ষণ ঘড়ুইকে, এবং তিনি যে প্রতিশ্রুতি দিলেন, আমরা বারবার বলছি যে ভোট শেষ হয়ে যাবে, ভোট আসবে যাবে, এবং ফলাফলও আসবে যাবে, সরকারও আসবে যাবে, কিন্তু একটি মানুষেরও আর আমরা মৃত্যু দেখতে চাই না। আমরা চাই না কোথাও কোনোভাবে রক্ত ঝরুক, কোথাও কারোর ঘর পুড়ুক, কোথাও কোনো মহিলা আক্রান্ত হোক, ধর্ষিত হোক। আমরা চাই সেই বাংলা, যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা নজরুলের বাংলা, সেই বাংলাকে নতুন করে আমরা আবার দেখতে চাই। সবাই ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। ধন্যবাদ। রজত জয়ন্তী বর্ষে এক্সপ্রেস নিউজ, এ হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড, আর আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।